আন্দ্রে সান্তোস। আজকে আমরা কথা বলবো এমন এক প্লেয়ারকে নিয়ে যার মধ্যে তো গ্রেট ব্রাজিলিয়ান রক্ত তো বইছেই, সাথে এই মুহূর্তে বইছে ওল্ড ট্রাফোর্ডের সেই ঐতিহ্যবাহী রক্ত। এবং ম্যানচেস্টার ইউনাইটেড আসলে যাকে চেলসি থেকে কিছুদিন আগে এই সামারে 50 মিলিয়ন দিয়ে কিনে নিয়ে আসছে এবং প্রি সিজনে 2টা ম্যাচ সে খেলে ফেলছে। আন্দ্রে সান্তোস, আজকে আমরা কথা বলবো তার জীবনের একদম শুরু থেকে, যেখান থেকে তার ফুটবলটা আনএক্সপেক্টেডলি শুরু হয়েছে এবং এই যে প্রি সিজনের লাস্ট ম্যাচ সে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেললো এবং সেই ম্যাচটা সে কেমন খেললো এবং ওই যে জীবনে সে ফুটবলটা খেলে আসছে নানান চড়াই উতরাই পার হয়ে, যখন সে তার জীবনের 3টা স্বপ্নের কথা বলছে, যার 2টা স্বপ্ন সে অলরেডি কমপ্লিট করে ফেলেছে এবং লাস্ট স্বপ্নের পিছনে সে এখন ছুটতেছে বলে আমার বিশ্বাস, সেই গল্পটাই আমি আপনাদের সামনে তুলবো। যে গল্প জানলে আপনি বুঝতে পারবেন আন্দ্রে সান্তোস কেন এত গুরুত্বপূর্ণ। প্রথমত ওয়ার্ল্ড ফুটবল মিডফিল্ডারের জন্য সে গুরুত্বপূর্ণ, দ্বিতীয়ত ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য কেন সে গুরুত্বপূর্ণ, এবং তৃতীয়ত আপনি জানতে পারবেন কেন আমি ক্যাপশনে লিখছি দ্য নেক্সট ক্যাজেমিরো এবং একটা প্রশ্নবোধক সহ চিহ্ন সহ। সো ব্রাজিলের ন্যাশনাল টিমের নেক্সট বিগ মিডফিল্ডার এবং ওল্ড ট্রাফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেডের নেক্সট তারকা আন্দ্রে সান্তোসকে জানতে এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন আর কি। কেননা আমি সান্তোসের এই গল্পে এমন একটা মিশেল করব যেটা হচ্ছে তার জীবনের গল্প এবং তার ট্যাকটিক্যাল যে আবহাওয়া, দুটো মিলে ফাইনালি সে ম্যানচেস্টার ইউনাইটেডকে যা দিতে যেতেছে তারই একটা সার সংক্ষেপ থাকবে এইখানে। এবং এই গল্পটা যদি আপনি শেষ করেন, আন্দ্রে সান্তোসের উপর আপনার যে ধারণা তা বদলে যাবে একেবারে চিরতরে। ইউ ডোন্ট ট্রাস্ট মি, রাইট? ছোটবেলায় আন্দ্রে সান্তোস ছিল খুবই মোটা সোটা টাইপের একটা ছেলে, হ্যাঁ, মানে স্বাস্থ্যবান একটা ছেলে, ভালো স্বাস্থ্য, আমাদের মধ্যে অনেকেরই আছে এরকম। তো সেইখান থেকে এমন এক ফ্যামিলিতে সান্তোস জন্মান যেখানে হচ্ছে যে ব্রাজিলিয়ানরা নর্মালি কী হয়, নর্মালি তাদের বাবা মা বা মানে বাবা মাদের ইচ্ছাই থাকে যে ছেলে বড় হয়ে ফুটবলার হবে, কিন্তু সান্তোস এমন এক পরিবারে জন্মাইছে বলে আমাদের রিসার্চ বলতেছে না সান্তোস হইতে পারতো ডাক্তার, সান্তোস হইতে পারতো ইঞ্জিনিয়ার, সান্তোস হইতে পারতো এনিথিং বাট ফুটবল। কিন্তু ভাগ্য সান্তোসকে আজকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসছে। এবং কীভাবে আসছে, মাত্র 22 বছর বয়সে 3টা বড় বড় দেশে ফুটবল খেলার পর সান্তোসকে নিয়ে আমাদের বলতে হয় যে একটা মাত্র বাক্যে তার সমগ্র ভাগ্যটা এক পাশ থেকে আরেক পাশে চলে আসে। হইতে পারতো সে ইঞ্জিনিয়ার, ডাক্তার, এনিথিং, তা না হয়ে মাত্র একটা বাক্যেই সান্তোস হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিপ্লাইং মিডফিল্ডার। কি সেই বাক্য? যেহেতু সান্তোস ছিল মোটাসোটা, তার দাদি তারে বলছিল একদিন যে বাবা তুই গিয়ে ফুটবল খেললে একটু শুকাবি। ইজন্ট ইট ফানি? জাস্ট এই লাইনটা ধরেই সান্তোস ফুটবল খেলতে যায় এবং সেই ফুটবল খেলতে খেলতে একদিন সান্তোস ভাস্কো দা গামাতে ভর্তি হয়ে যায়, যেটা ছিল তার ফুটবলের হাতে খড়ি একাডেমি। মাত্র 6 বছর বয়সে সেখানে যুক্ত হয়। 12টা বছর, নেক্সট 12 ইয়ার্স সে ওইখানে ফুটবল খেলে, ব্রাজিল যুব দলে চান্স পায়, সেইখানে ক্যাপ্টেন হয় এবং সে যেদিন ভাস্কো দা গামার মেইন দলে হয়ে সুযোগ পায়, প্রথম ম্যাচে ডেবিউ হয়, সারাটা স্টেডিয়াম, আমি জানি না কেন, সারাটা স্টেডিয়াম সান্তোসের নামে চিৎকার করতে থাকে এবং সেই দিন ম্যাচ শেষে সে বাসায় গিয়ে কান্না করে দেয়, কারণ তার প্রথম স্বপ্নটা সেদিন পূরণ হয়। যত সে বড় হইতে থাকে ভাস্কো দা গামাতে 12 বছর থাকার মধ্য দিয়ে সে ভেতর স্বপ্নটা লালন করে যে আমি একদিন ভাস্কো দা গামার মেইন টিমের হয়ে খেলবো, এবং সেই স্বপ্ন তার পূরণ হয়। যেদিন ডেবিউ হয় সেদিন দর্শকরা তাকে বুঝায় দেয় তোমার জন্মই হয়েছে ফুটবলের জন্য। সেদিন সে প্রচুর কান্না করে এবং তার ভেতরে তখন জন্ম নেয় দ্বিতীয় স্বপ্ন, কারণ স্বপ্নের কোনো শেষ থাকে না। স্বপ্ন যখন পূরণ হয় তখন নতুন স্বপ্নের জন্ম নেয়। সেই স্বপ্ন হচ্ছে ইউরোপে খেলার স্বপ্ন। সান্তোস ভাস্কো দা গামাতে খেলতে থাকে এবং স্বপ্নের এই ধারা খুব দ্রুতই তার সামনে চলে আসে। একদিন রাতে সান্তোস ঘুমাচ্ছিল, চট করে একদিন একটা ফোন আসে, তার এজেন্টের ফোন, এবং সেই ফোনে মাত্র বাক্য ছিল মাত্র 3টা, চেলসি তোমাকে চায়। পরবর্তীতে ইন্টারভিউতে সান্তোস বলে যে সেই ফোনের পর সে 7 দিন ঘুমাইতে পারে নাই। তার ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ হয়ে যেতেছে। স্বপ্ন দেখা এত সহজ এবং স্বপ্ন দেখলেই সেটা পূরণ হয়ে যায়, সান্তোসের মাথায় কাজ করতেছিল না, ভাবতে সে ঘুমাইতে পারতেছিল না। কিন্তু সান্তোস জানতো না যে স্বপ্ন দেখাই এবং স্বপ্ন পূরণ হয়ে যাওয়াই শেষ কথা না। নতুন আরেকটা স্বপ্ন যখন গজায়, সেই স্বপ্ন পূরণের যে ধাক্কা, যে যাত্রা, সেই যাত্রা সবসময় এত সহজ হয় না যে কেউ ফোন দিয়ে বলে দিল চেলসি আপনাকে খুঁজতেছে। এবং এই গল্পের পরবর্তীতে আমরা জানতে পারবো যে সান্তোসের যাত্রাটা কতটা কঠিন ছিল।
কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যত কঠিনই হোক সান্তোস কিন্তু এখন ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার, অর্থাৎ সান্তোস কিন্তু হার মানে নাই। নানান চড়াই উত্তরের মধ্যে দিয়ে সান্তোস গেছে, কিন্তু সান্তোস কখনোই হার মানে নাই। সান্তোসকে তার চেলসি যে এক্স ম্যানেজার ছিল সে বলছিল, সান্তোসের খেলা সম্পর্কে বলতে গিয়ে বলছিল, সান্তোস মাত্র 22 বছর বয়সে একটা প্লেয়ার, কিন্তু তাকে মনেই হয় না যে 22 বছর বয়স তার বয়স, তাকে দেখে মনে হয় তার বয়স 30। এবং তিনি বলছিলেন সান্তোস ইজ প্লেইং লাইক দুঙ্গা, দের ইজ হিউজ, দিস ইজ হিউজ। চেলসিতে সান্তোস যখন জয়েন করে তখন প্রথম প্রি সিজনে প্রথম দিককার কথা বলতে গিয়ে সান্তোস আবারও ইমোশনাল হয়ে যায়, কারণ প্রথম দিককার সেই ধাক্কাটা ছিল সান্তোসের জন্য প্রথম ধাক্কা। এমন একটা ধাক্কা, সে সারা ব্রাজিলে তার এই যে এত বছরের ব্রাজিল ক্যারিয়ার, ভাস্কো দা গামার ক্যারিয়ার, এই যে উল্লাস, এই যে অধিনায়কত্ব, এখানে সে পায় নাই। প্রি সিজনের প্রথম ম্যাচের পরেই সে যখন বাসায় যায়, ইন্টারভিউতে সে বলছিল সারাটা রাত সে কান্না করছে। কেন 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 এই কান্না প্রথম কখন হয়েছিল? ম্যাচ শেষে যখন সবাই ড্রেসিং রুমে বসছে তখন সে জুতার ফিতা বাঁধতেছিল, হঠাৎ দেখি তার চোখের পানি চট করে জুতার মধ্যে পড়ছে, এবং তারপরেই সে বাসার সেই ওই সারা রাতের কান্না। এবং এই কান্নাটা কেন? এই কান্নাটা হচ্ছে ভেঙে যাওয়ার কান্না, একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে যাওয়ার কান্না, সত্যের মুখোমুখি হওয়ার কান্না। এই কান্না, এই বোধ সান্তোসকে বলতেছিল বারবার যে তুমি ফুটবল খেলতে পারো না, তোমার জন্ম ফুটবল খেলার জন্য হয়নি, তোমাকে সবাই মিথ্যা কথা বলছে। কারণ সান্তোস যে ফুটবলের মুখোমুখি হয়েছে, এই ফুটবলকে সে চেনে না। গতি, ইন্টেন্স, ফিজিক্যালিটি, এই ফুটবলের সাথে সে পরিচিতই না। এটা এক ভিন্ন ধর্মের ফুটবল। সে 7 সাগর পাড়ি দিয়ে নতুন এক দেশে আইসে, নতুন এক ভাষা, নতুন ধরনের ফুটবল। সান্তোস মানসিকভাবে ভেঙে পড়তেছিল। সে বুঝতে পারতেছিল তার যে দ্বিতীয় স্বপ্ন, ইউরোপে আসার স্বপ্ন, ইউরোপে ফুটবল খেলার স্বপ্ন, এই স্বপ্ন তাকে এত সহজে ঘুমাইতে দেবে না, প্রতি মুহূর্তে তাকে ভুগতে হবে। কিন্তু আবারও বলি, যেহেতু গল্পটা ওইখানেই শেষ হয় নাই, দ্যাট মিনস সান্তোস হাল তখনও ছাড়েন নাই। সান্তোসের জীবনে নতুন আরেকটা মোড় আসে। চেলসি থেকে তার স্ত্রী সমেত সে চলে যায় নটিংহাম ফরেস্টে, যেখানে সান্তোস ভাবতে থাকে যে হয়তো এইখানেই এই নতুন ধরনের ফুটবলের সাথে আরেকটু ভালো করে অ্যাডজাস্ট হবেন এবং এই নতুন ধরনের ফুটবলকে নিয়ে তার ইউরোপে ফুটবল খেলার দ্বিতীয় স্বপ্নটা পূরণের পথে চমৎকার গতিতে এগোবেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, নটিংহাম ফরেস্টে আসতে হচ্ছে, এখানে থাকছে 6 মাস এবং ম্যাচ খেলে নেয় একটা ম্যাচও খেলে নেই। সে প্রত্যেকটা ম্যাচ বেঞ্চে বসে তার 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 সতীর্থদের খেলতে দেখছে এবং বেঞ্চ থেকে সে বাসায় গেছে, ডিপ্রেশনে পড়ছে। এবং এই একটা সময় যখন আপনি প্রতিনিয়ত প্রতিদিন, যেখানে আপনি চেলসিতে পারতেছিলেন না, সেখান থেকে লোনে আপনি নটিংহাম ফরেস্টে আসছেন, এসে আপনি বেঞ্চে বসে রয়েছেন, আপনার ওয়াইফই আপনার একমাত্র সঙ্গী, আপনি ডিপ্রেশনে পড়তেছেন, আপনার মনে হইতেছে যে এখন আমি কি করব। আপনার মনের মধ্যে নানান প্রশ্ন, আপনি চেলসি ছেড়ে যেতে চান, আপনি চলে যেতে চান আপনার নিজের দেশে, কিন্তু সেখানে গিয়েও কী হবে, অনিশ্চিত সকল ভাবনা আপনাকে যখন ঘিরে ধরে। তখন একটা ইন্টারভিউতে সান্তোস বলতেছিল যে তার ওয়াইফই ছিল তার একমাত্র ভরসার জায়গা। ওই সময় এতটা লোনলিশ হয়ে গেছিল, এতটা লোনলি সে কোনোদিনও হয় নাই, কিন্তু তারপরেও সান্তোস হার মানে নাই। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন? মজার ব্যাপারটা হচ্ছে এই যে হার না মানা, এটা কোনো মুখের কথা না, এটা কোনো সহজ কথা না। ঠিক এই জায়গা থেকেই, এই গল্পের এই মোড় থেকে প্রচুর তরুণ হারায় যায় এবং আর কখনো ফিরে আসে না। কিন্তু সান্তোস কোথায় যায়? চেলসি থেকে অনুমতি নিয়ে তার স্ত্রী সমেত সে চলে যায় ফ্রান্স এবং জার্মানির সীমান্তবর্তী একটা এলাকায়, যেটা হচ্ছে রাইন নদীর পাশে, এবং শহরটার নাম স্ট্রাসবুর্গ। এই ক্লাবেই সে নতুন করে স্বপ্ন দেখার আবারও একটা চেষ্টা করে। এবং ভাগ্যের কি অদ্ভুত লীলা খেলা, সান্তোসের গল্পটা 360 ডিগ্রি ঘুরে যায় এইখানে, এই সীমান্তবর্তী এলাকায়, এই স্ট্রাসবুর্গে। সান্তোস তার প্রথম সন্তানের বাবা হন এবং নিয়মিত ফুটবল খেলা শুরু করেন। আবার সান্তোস অধিনায়ক হয়ে যান। অকল্পনীয়, ইজন্ট ইট? যেই সান্তোস ভাবতেছিল যে সে ফুটবল জানে না, যেই সান্তোস দিনের পর দিন বেঞ্চে বসেছিল, সেই সান্তোস হঠাৎ করেই ফ্রান্স এবং জার্মানির সীমান্তবর্তী এলাকায় নদীর ধারের একটা ক্লাবে হঠাৎ করেই লিগ 1-এ তরুণ ফুটবলার অফ দ্য ইয়ার হয়ে যান। 38টা ম্যাচ, 11টা গোল, 6টা অ্যাসিস্ট। শুধু সংখ্যা দিয়ে বিচার করলে হবে না, ফুটবলের মাইন্ড। সান্তোস ফুটবলটা মাথা দিয়েই খেলতেছিল। গোল, অ্যাসিস্ট তো ছিলই, সাথে রিকভারি, পাসিং, অ্যাকিউরেসি অস্বাভাবিক, প্রোগ্রেসিভ ক্যারিজ। মানে সারা দুনিয়া তখন জেনে গেছিল যে নতুন একটা তরুণ ফুটবলার ব্রাজিল থেকে চলে আসছে, এবং চলে আসছে তার প্রোগ্রেসিভ পাসেস নিয়ে, তার রিকভারিজ নিয়ে, তার পাসিং অ্যাকিউরেসি নিয়ে, 38 ম্যাচে 11 গোল নিয়ে, 6 অ্যাসিস্ট নিয়ে বারবার চিৎকার করতে চাইতেছে যে আমি
এসে গেছি। এবং ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে যে প্রি সিজনের সেকেন্ড ম্যাচটা সান্তোস খেললো, সেইখানেও সেই একই ধারা, মানে যেই ফুটবলটা সে স্ট্রাগলের মধ্যে দিয়ে শিখে আসছে, যেটা দিয়ে সে চেলসিতে অ্যাপ্লাই করছে, যেটা সে এখন ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাপ্লাই করতে যাইতেছে, সেটার মধ্যে একটা সিমিলারিটিস আছে। স্ট্যাটস দিয়ে আপনি বুঝতে পারবেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে কেমন ফুটবল খেলছে আন্দ্রে সান্তোস। আন্দ্রে সান্তোসকে নামানো হয়েছে ডিপ লাইং মিডফিল্ডার হিসেবে, দুই সেন্টার ব্যাকের মাঝখান থেকে সে প্রোগ্রেস করছে বল নিয়ে। তার আইস সব সময় ওপেন, ওয়াইড, 2টা রিকভারিজ, 3টা ট্যাকলস, 3টা ইন্টারসেপশন, সবচেয়ে বড় কথা 90টা টাচেস, যেখান থেকে আপনি বুঝতে পারতেছেন যে ম্যানচেস্টার ইউনাইটেড আসলে দুই সেন্টার ব্যাকের মাঝখানে যাকে রাখছে তাকে দিয়েই বিল্ড আপটা ক্যারি করছে। 90টা টাচেস, পুরো ম্যাচে এত টাচেস কারণে 100% গ্রাউন্ড ডুয়েল উইন্স, 93% তার পাসিং অ্যাকিউরেসি, এবং 7টা প্রোগ্রেসিভ পাসেস দিয়ে সে বুঝাই দিছে সে যেমনটা 6 নম্বর ঠিক তেমনটাই নাম্বার 8। একজন হোল্ডিং মিডফিল্ডার পিভট হিসেবে যে রোল থাকা উচিত, যে এইভাবে ফুটবলটা ক্যারি করা উচিত, বিরাট দায়িত্ব। আপনি দেখেন ডেক্লান রাইস, রড্রি, যারা যারা এই জায়গায় খেলে, তাদের সাথে যদি আপনি কম্পেয়ার করা লাগবে না। তাদের ফুটবলের ট্রেডটা কি, তারা ফুটবলের বৈশিষ্ট্যটা কি, কেমন ফুটবল খেলেন তারা, তাদের দায়িত্বটা কি? তার দায়িত্বটা হচ্ছে অলওয়েজ অ্যাভেলেবল থাকা ফর দ্য পাস। যে প্রেসিংটা আপনার গোলকিপার, আপনার দুই সেন্টার ব্যাকের দিকে হইতেছে, সেইখান থেকে আপনি নিজেকে অ্যাভেলেবল রাখেন ওই থার্ড পাসের জন্য, যেখান থেকে আপনি টার্ন করে খেলাটা প্রোগ্রেস করবেন বাইরের দিকে। এটা হচ্ছে আপনার কাজ। আপনি সবসময় অ্যাভেলেবল থাকবেন, স্পেস খুঁজে বের করবেন, এবং সান্তোস ঠিক তাই করছে। সবসময় সে অ্যাভেলেবল ছিল ওই সেকেন্ড পাসটার জন্য। প্রথম লাইন অফ প্রেসিংটা ভাঙতে পিভটের কাজটা হচ্ছে ঠিক ওই জায়গাটায় থাকা, যেখানে আপনাকে পাস দেওয়াটা সহজ হয়ে যায়, এবং সান্তোস খুব সহজভাবে এবং খুব ন্যাচারালি ওই জায়গাটা থাকতে পারে। এবং আরেকটা গুণ কি, পিভটকে হইতে হবে খুবই প্রেস রেজিস্ট্যান্স। এখন আমরা খেলছি আটলেটিকো মাদ্রিদের সাথে, সেখানে সান্তোসকে আমরা দেখছি যে যখন তাকে প্রেস করা হয়েছে সে মোটেও প্যানিক করে নাই, এবং এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র নাম্বার 6-এর, খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। নাম্বার 6 নর্মালি কী হয়, নর্মালি যারা খুব হাই রেটেড খেলোয়াড় না, তারা কী করে, প্যানিক করে বসে, দ্রুত পাস সরাই দিতে চায়, সাইডওয়েজ পাস করে দিতে চায়। সান্তোস সেটা করে নাই, সে কুল ছিল, প্যানিক করে নাই, বল কুললি তার পায়ে রাখছে, ছোট ছোট পাস করছে, বডি দিয়ে সে বলকে হোল্ড করতে চাইছে, তারপর সে পাস করছে, প্রোগ্রেস করতে চাইছে, ফরওয়ার্ড পাস করছে, ভার্টিক্যাল পাস করছে, লাইন ব্রেকিং পাস করছে, কিন্তু একটা ধামাকাদার প্রেসের সামনে সে ভাঙা পড়ে নাই। এখন 22 বছর বয়সী, পরবর্তীতে যে ভাঙা পড়বে না তাও তো না। 22 বছর বয়সী, এখনও ডেভেলপমেন্টাল জায়গায় আছে, কিন্তু 22 বছরের একটা ছেলে যখন এখনও যেইভাবে সে দেখাইতেছে যে না সে প্যানিক করে না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এর মানে সে যতই ডেভেলপমেন্টাল জায়গায় থাকুক, তার ভুল করার সংখ্যা খুবই কম থাকবে অন্যান্য যে কোনো প্লেয়ারের থেকে। তার ফুটবল, তার মাইন্ডসেট খুবই পরিষ্কার। যখনই তার পায়ে বল, তার ধান্দা হয়েছে তার টিমকে ফরওয়ার্ডে মুভ করো। অ্যাজ এ ক্যাপ্টেন, সে ক্যাপ্টেন ছিল না, মাইন্ড তো ক্যাপ্টেন মাইন্ড, মুভ ফরওয়ার্ড। এখন তার ডিফেন্সিভ সাইডটা নিয়ে কথা বলতে গেলে কি বলতে হবে, তার ডিফেন্সিভ সাইডটাও ভিন্ন। সে এমন কোনো ট্যাকলার না খুবই রাফ একদম লাইক ক্যাজমিরো, না, তার ডিফেন্সিভ সাইডটাও ভিন্ন। সে ফুটবলটা রিড করতে পারে। বললাম না, মাথা দিয়ে খেলা সে শিখে গেছে যখন সে ফ্রান্সে গেছে, যখন সে নটিংহাম ফরেস্টে ফেল করতেছে, চেলসিতে ফেল করতেছে, তখন সে ডেভেলপ করছে এই জায়গাটায় যে ফুটবল খেলতে হবে মাথা দিয়ে, সে যে জায়গাটায় খেলে, এবং এইখানেই তার এই ডিফারেন্সটা আসছে। সে ডিফেন্সিভ রোলে কখনো খুব একদম জেনুইন হার্ড ট্যাকল ফুটবলার না। সে কি করে, তার শক্তি হচ্ছে পজিশনিং। অফেন্সিভলিও তার ওয়ান অফ দ্য শক্তি হচ্ছে পজিশনিং, ডিফেন্সিভলিও পজিশনিং। হি ট্রাইস টু গেস দ্য সেকেন্ড পাস, দ্যাট ইজ দ্য biggest trait of number 6. Stop the passing line, intercept and do what you have to do. ম্যানচেস্টার ইউনাইটেড ওই প্লেয়ারটা পায়ে গেছে যে বল পাওয়ার পর তাকে কি করতে হবে সেটা জানে। 3টা ইন্টারসেপশন, 3টা রিকভারি, প্রমাণ দেয় তো এগুলা, এবং 100% সে ডুয়েল জিতছে, এবং তার পাসিং অ্যাকুরেসি 94%। প্রোগ্রেসিভ পাসও ছিল তার 7টা, বল সে ক্যারিও করছে 33%। এর মানে সে যতটা নাম্বার 8 ততটা নাম্বার 6। যখন সে বল লুজ করছে সাথে সাথে তার পজিশনে সে ফেরত আসছে, এবং যখনই সে সুযোগ পেয়েছে সে মিডফিল্ড ভেঙে বল ক্যারি করছে। তার মধ্যে প্রত্যেকটা ট্রেডই আছে, অন দ্য বল, অফ দ্য বল। দিস ইজ ইনক্রেডিবল ম্যান। এখন তাইলে আপনি তারা কি মিডফিল্ডার বলবেন? অবশ্যই হাইব্রিড মিডফিল্ডার। আপনি যদি তাকে নাম্বার 6 বলেন তাহলে এটা তার রোল, তার ফুটবলের সাথে যায় না। সে অবশ্যই হাইব্রিড মিডফিল্ডার। সে নাম্বার 8ও যেমন করতে পারে, সে নাম্বার 6ও তেমন করতে পারে, এবং অনেক কিছু একসাথে করতে পারে। এটা তার অন্যরকম একটা সেরা গুণ। সে বল রিসিভ করবে, অ্যাভেলেবেল জায়গায় থাকবে, প্রেস ভাঙবে, ফরওয়ার্ড মুভ করবে, ভার্টিক্যাল পাসেস করবে, লাইন ব্রেকিং পাসেস করবে, তার টিমকে মুভ ফরওয়ার্ড করবে, এবং
আবার ফেরত আসবে তার জায়গায়, অর্থাৎ তার কাজটা হচ্ছে ফ্রম দ্য বিল্ড আপ একদম শেষ পর্যন্ত। ফাইনাল থার্ডে তার ইনভলভমেন্ট দেখেন, 7টা প্রোগ্রেসিভ পাসেস ফাইনাল থার্ডের ভিতরে। আমি কি বলতে চাচ্ছি সে ওয়ার্ল্ড ক্লাস? না, আমি এটা বলতে চাচ্ছি না। সে মাত্র 22 বছর বয়সী ইয়াং নাম্বার 6, দ্য মোস্ট ডিফিকাল্ট এরিয়া অফ প্লেয়িং ইন ফুটবল, যে নাম্বার 6-এ সেরা। এই মুহূর্তে দেখেন, আপনি রড্রিকে দেখেন, ডেক্লান রাইসকে দেখেন, একটা ফুটবল টিমের, একটা ন্যাশনাল টিম হোক, ক্লাব ফুটবল হোক, যে কোনো জায়গায় নাম্বার 6 যেখানে বেস্ট, আপনার টিম বেস্ট। কারণ সে যেখান থেকে ফুটবলটা দেখে আর কেউ তো সেখান থেকে দেখে না, এবং তাকেই ইঞ্জিনটা চালাইতে হয়। এবং আন্দ্রে সান্তোস সেই টেকনিকটা জানে, সেই টেম্পোটা কন্ট্রোল করা জানে, এবং তার বয়স মাত্র 22। সে অনেক ভুল করবে, টেকনিক্যালি ভুল করবে, ডিসিশন নিতে ভুল করবে, কিন্তু তার কাছে সলিউশন আছে। সে মাথা দিয়ে ফুটবল খেলে, তার ভিশনটা দারুণ। এবং আমার বিশ্বাস ভবিষ্যতে ইউনাইটেড সান্তোসকে ঘিরেই তার ফুটবল ম্যাচ পরিকল্পনা করবে বলে আমার বিশ্বাস। যেহেতু ক্যারি একজন মানে ম্যাজিশিয়ান মিডফিল্ডার, সে বুঝতে পারে ভালো মিডফিল্ডারকে। এই জন্য আমরা টিলেম্যান্সকে নিয়েছি, এই জন্য আমরা আমাদের সান্তোসকে এখানে আনছি। এবং এখন আমি আপনাকে বলি যে সান্তোসের তৃতীয় স্বপ্নটা কি, যেটার পিছনে সে দৌড়াইতেছে। ইউনাইটেডে যখন সে প্রথম আসে, তখন সান্তোস বলছিল যে আমি ক্যাজিমিরো হইতে চাই, এবং আমার বিশ্বাস সে ক্যাজিমিরো হওয়ার পথেই দৌড়াচ্ছে। এখন আন্দ্রে সান্তোস তার তৃতীয় স্বপ্ন পূরণ করতে পারবে কি পারবে না, সে কি ক্যাজিমিরো হইতে পারবে কি পারবে না, নাকি সে হবে ব্রাজিলের আন্দ্রে সান্তোস, সেটা সময় বলে দেবে। এই মুহূর্তে আমরা বলতে পারি, ইজ দ্যাট গাই, হি ইজ দ্যাট গাই, ইজ হিম।